আমার ভুল হয়ে গেছে শুভ্র ভাই। আমি সব বুঝতে পেরেছি। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। আই অ্যাম রিয়েলি সরি। শুভ্রের ভেতরে কাঠিন্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে চাইছে। শুভ্রের ভেতরটা কাঠিন্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে চাইছে। হৃদি এই আকুলতা আর হৃৎপিণ্ড নিগিয়ে দিচ্ছে। সে প্রচন্ড দুর্বল হয়ে পড়ছে। কিন্তু এই মুহূর্তে নমনীয়তা দেখালে সব পরিকল্পনা ভেস্তে যাবে। কাল তাকে যেতেই হবে। আর হৃদির এই অবস্থা দেখলে সে এক কদমও নড়তে পারবে না। তাকে কঠোর হতেই হবে। নিজের পা হৃদির হাতের শক্ত বাঁধন থেকে সরানোর চেষ্টা করতে করতে সে তাতে দাঁত পিষে রুক্ষ গলায় বলল, পা ছাড় হৃদি, ভালো লাগছে না আমার, যা এখান থেকে। হৃদি বাঁধন আরো শক্ত করলো। শুভ্রর পায়ের উপর মাথা ঠেকিয়ে সে ধরা গলায় বলল, ছাড়বো না, ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না আপনি আমাকে মাফ করছেন। আপনি এভাবে চলে যেতে পারেন না শুভ্র ভাই। আই উইল ডাই। শুভ্র কপাল কুঁচকে এলো। সে ঘাড় মেসেজ করে নিজের চরম অস্থিরতা আড়াল করার চেষ্টা করলো। চোয়াল শক্ত করে আগের চেয়েও কয়েক গুণ বেশি কর্কশ স্বরে সে বলে উঠল, হৃদি, আমার কিন্তু এবার সত্যি মেজাজ খারাপ হচ্ছে। পা ছাড় বলছি। ডোন্ট মে আই সিন। হৃদি এবার একদম অবুঝ বাচ্চার মতো শুভ্রের পা আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। কান্নার তোড়ে তার হেসকে উঠেছে। সে জেদি স্বরে বলে উঠল, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কি করবেন আপনি? মারবেন? মারেন আমাকে, আমি আপনার হাতের মার খেতেও রাজি আছি, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। শুভ্র অন্যদিকে তাকেই নিজের ঠোঁট কামড়ে ধরল। তার বুকের ভেতরটা এক প্রচন্ড দহনে জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সে অনেক কষ্টে নিজের অবাধ্য অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করলো। কয়েক মুহূর্ত পর তার গলার সুর একদম শান্ত হয়ে এলো। সে ঘাড় নিচু করে হৃদির দিকে তাকালো। তার চোখে এখন এক অদ্ভুত মাদকতা আর নেশাতুল চাহনি। সে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, সুইট হার্ট, আমাকে একটু জড়িয়ে ধরবা? শুভ্রর মুখে হঠাৎ এমন আদুরে সুইটহার্ট সম্বোধন শুনে হৃদি যেন আকাশ থেকে পড়ল। তার কান্নার বেগ থমকে গেল মুহূর্তেই। সে বড় বড় চোখ করে অবিশ্বাসের দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে রইল। শুভ্র পুনরায় একই ভঙ্গিতে নেশালো গলায় বলল, ধরো না সোনা, খুব ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরতে। হৃদি পুরোপুরি হতভম্ব হয়ে গেছে। তার হৃৎপিণ্ড স্পন্দন যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, কি 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 বলছেন এসব আপনি? শুভ্র মৃদু মাথা নাড়ল। তার ঠোঁটের কোণে সেই চিরচেনা তপ্ত আর বাঁকা হাসিটা ফুটে উঠল। সে হাত বাড়িয়ে হৃদির কপালে জমে থাকা ঘামটুকু মুছে দিয়ে মোহময় স্বরে বলল, হুম, এ একসান একটু ধরো না সোনা, জাস্ট একবার ধরো। শুভ্রের এই হঠাৎ বদলে যাওয়া রূপ দেখে হৃদির সারা শরীর অপার থেকে এক শিহরণ কেঁপে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ালো। শুভ্র তখন দু হাত দুদিকে প্রসারিত করে এক মায়াবী আমন্ত্রণ সাজিয়ে রেখেছে। হৃদি আর কিছু না ভেবে পৃথিবীর সমস্ত সুখ ওই দুই বাহুর মাঝে খুঁজে পাওয়ার আশায় শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। সে অনুভব করলো শুভ্রর তপ্ত নিঃশ্বাস তার কপালে আছড়ে পড়ছে। শুভ্র অতি শব্দবর্ণে হৃদির কপালে একটা গভীর চুমু খেলো। সে স্পর্শে এক মুহূর্তের জন্য যেন সময় থমকে দাঁড়ালো। কিন্তু সেই সুখের মুহূর্ত স্থায়ী হলো না এক পলকের জন্য। মুহূর্তের মধ্যে শুভ্র অবয়ন বদলে গেল। তার চোখে সেই মায়া নিমিষে বিষাক্ত হাড় হিম করা অন্ধকার রূপ নিল। শুভ্র দাঁত চেপে আক্রোশ হৃদিকে এক ঝাটকায় নিজের কাঁধে তুলে নিল। ঘটনার আসম্ভবতায় হৃদি পাথর হয়ে গেল। কিছু বুঝে ওঠা বা আর্তনাদ করার সুযোগটুকু সে পেল না। শুভ্রদেহের কঠিন পেশিগুলো তখন পাথরের মতো শক্ত হয়ে আছে। সে দ্রুত পায়ে হেঁটে হৃদিকে রুমের বাইরে নিয়ে এলো এবং দরজার সামনে সজোরে দাঁড় করিয়ে দিল। হৃদি স্থাণুর মতো দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্ক তখন শুভ্রের সেই চুমুর ঘোরে আচ্ছন্ন। সে কিছু বলার জন্য মুখ খোলার আগেই শুভ্র চরম নির্দয়ভাবে দরজাটা হৃদির মুখের উপর ঠাস করে লাগিয়ে দিল। বন্ধ দরজার সেই কর্কশ শব্দে হৃদির হৃদস্পন্দন যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইল। করিডোরে নিস্তব্ধতায় সেই শব্দ এক বিভীষিকার মতো প্রতিধ্বনিত হলো। হৃদি অবিশ্বাসের দৃষ্টিতে বন্ধ কাঠের কপাটের দিকে তাকিয়ে রইল। রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে তখনও অনেকটা বাকি। চারপাশ ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন। শুভ্র আর ঈশান ফরজের আজানের আগেই সব প্রস্তুতি শেষ করে নিল। বাড়ির সবার সাথে সংক্ষেপে বিদায় পর্ব সেরে তারা বেরিয়ে পড়ল
সদর দরজার দিকে। হাতে একদম সময় নেই, 6টায় ফ্লাইট, তার অনেক আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। গেট দিয়ে বের হওয়ার সময় শুভ্র পা দুটো মুহূর্তের জন্য থমকে গেল। তার সে অশান্ত চোখ দুটো অবচেতনই কাউকে খুঁজছিল, কিন্তু আশেপাশে কেবল শূন্যতার জমাট বাঁধা কুয়াশা। শুভ্র অস্থিরতা ঈশানের চোখ এড়াল না। সে খুব নিচু স্বরে শোধালো, হৃদিকে খুঁজছেন? শুভ্র কোনো উত্তর দিল না। তার চোয়াল শক্ত হয়ে এলো। নিজের দুর্বলতা এক ঝাটকায় ছেড়ে ফেলে সে গুমোট গলায় কেবল বলল, চলো। গাড়ি স্টার্ট দিল ঈশান। নির্জন গ্রামের মেঠো পথ দিয়ে গাড়িটি দ্রুত গতিতে এগোতে লাগলো। দুই পাশে গাছের সারিগুলো অন্ধকারের বুক চিরে যেন বিভীষিকার মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ হেডলাইনের আলোয় শুভ্রর চোখ আটকে গেল। রাস্তার ঠিক মাঝখানে একটু দূরে আবছা অন্ধকারে একটি মানবমূর্তি পথ আগলে দাঁড়িয়ে আছে। শুভ্র বুকের ভেতরটা ধক করে উঠল। ঈশান কিছু বুঝে ওঠার আগেই শুভ্র চিৎকার করে উঠল, ব্রেক মারো! গাড়িটির টায়ার ঘষতে বিকট শব্দ করে হৃদির ঠিক হাতখানিক সামনে এসে থামল। এই মাঝরাতে নির্জন রাস্তায় হৃদিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান যেন ভূত দেখার মতো চমকে উঠল। শুভ্র তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদির সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে তখন রাজ্যের দুশ্চিন্তা আর বিষাক্ত রাগ। সে হৃদির বাহু শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে বলল, এখানে কি করছিস তুই এত রাতে? হৃদি এক চুলও নড়ল না। তার দৃষ্টি এখন হাড়হিম করা স্থির। সে খুব শান্ত কিন্তু জেদি গলায় উত্তর দিল, আপনাকে যেতে দেব না, তাই দাঁড়িয়ে আছি। শুভ্রর আগে শরীর কাঁপছে। সে হৃদিকে এক পাশে সরিয়ে দেওয়ার চেষ্টা করে রুক্ষ গলায় বলল, ফালতু কথা একদম বলবি না হৃদি, যা এখনই বাড়ি যা। হৃদি এক পাও নড়ল না। সে শুভ্রর চোখের দিকে সরাসরি তাকিয়ে অটল স্বরে বলল, যাব না। আমি যাওয়ার জন্য আসিনি শুভ্র ভাই। আমি খুব ভালো করে জানি আপনি একবার গেলে সহজে আর ফিরে আসবেন না, তাই আমি আপনাকে যেতেই দেব না। যেদিন আমাকে সাথে নিয়ে যেতে পারবেন সেদিনই আপনি এই শহর ছাড়বেন, তার আগে এক কদমও এগোতে দেব না আপনাকে। ঈশান গাড়ি থেকে নেমে এলো। কুয়াশাচ্ছন্ন অন্ধকারের আবছা আলোয় হৃদির ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে সে বিস্ময় আর আতঙ্ক মেশানো গলায় বলল, হৃদি, তুমি এই রাতে এই জনমানবহীন রাস্তায় একা দাঁড়িয়েছিলে? ভয় পেয়েছিল না তোমার? হৃদি কোনো দিকে তাকালো না। তার স্থির দৃষ্টি তখন শুভ্র চোখের উপর নিবদ্ধ। সে খুব ছোট করে নিষ্প্রিয় গলায় জবাব দিল, একটুও না। ঈশান অবিশ্বাসের সুরে পুনরায় শুধালো, কিন্তু তুমি বের হলে কিভাবে? তোমাকে তো আমরা বাড়িতেই দেখলাম না। হৃদি শীতল গলায় বলো, পিছনের বাগানে ছোট দরজা দিয়ে বেরিয়ে এসেছি। শুভ্র ধৈর্যের শেষ সীমাটুকুও যেন পার হয়ে যাচ্ছে। ফ্ল্যাটের সময় এগিয়ে আসছে। হৃদি এখানে নিজের জীবন বাজি রেখে তামাশা করছে। সে তাদের দাঁত চেপে চরম রুক্ষ স্বরে বলল, থাপড় খেতে না চালিয়ে এখনই বাড়ি যা হৃদি। আমি বলছি যা এখন থেকে। এক ইঞ্চিও নড়ল না। সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থেকে বলল, থাপড় খাবো কিন্তু বাড়ি যাব না। শুভ্র কপাল বেয়ে এক চিলতে ঘাম গড়িয়ে পড়ল। তার ভেতরে সেই ভয়ঙ্কর রাগটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সে হৃদির খুব কাছে এগিয়ে গিয়ে তার চোখের মনি বরাবর তাকিয়ে হিসিয়ে বলল, হৃদি, আমার রাগ তুই খুব ভালো করেই জানিস। ওটা তুলবি না, ফল কিন্তু একদমই ভালো হবে না। হৃদি ছেনান হাসলো। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক গভীর বিষাদ আর জেদ। সে শুভ্রের বুকে নিজের হাত রেখে শান্ত কিন্তু পৈশাচিকের দীনতা নিয়ে বলল, কি করবেন আপনি? মেরে ফেলবেন? তবে মেরেই চলে যান। আপনি যাওয়ার পর এভাবে বেঁচে থাকার চেয়ে আমার হাতে, আপনার হাতে মরে অনেক বেশি শান্তি পাবো। শুভ্র কলিজাটা ধক করে উঠল। বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে গেল তার। সে অসহ্য বেদনায় ঠিক মতো শ্বাসটুকু নিতেও যেন কয়েক মুহূর্ত সময় লাগলো। সে দাঁত দিয়ে নিজের ঠোঁটে তো জোরে কামড়ে ধরল যে রক্ত বের হওয়ার উপক্রম। তার শরীর রাগে আর অস্থিরতায় কাঁপছে। শুভ্র তার হাড় হিম করা দৃষ্টি ঈশানের দিকে ফিরিয়ে এক ভয়াবহ শান্ত গলায় বলল, ঈশান, ওকে এখান থেকে যেতে বলো। ওকে যেতে বলো ঈশান, না হলে আজ আমি সত্যি ওকে মেরে ফেলবো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ঈশান পরিস্থিতির বেগতিক দেখে হৃদির সামনে গিয়ে দাঁড়ালো। সে মিনতি মাখা স্বরে বোঝানোর চেষ্টা করলো, হৃদি প্লিজ।
রিদি প্লিজ পাগলামো করো না, বাসায় চলে যাও। বস তো মাত্র কিছুদিনের মাত্র পুরীতে যাচ্ছেন, কাজ শেষ হলে ফিরে আসবেন, কেন ঝামেলা বাড়াচ্ছ? রিদি এক চুলো নড়ল না। তার চোখের মনি তখন বিষাদে টলমল করছে, কিন্তু কণ্ঠস্বর ইস্পাতের মতো শক্ত। সে সরাসরি ঈশানের চোখের দিকে তাকিয়ে বলল, না, আপনি মিথ্যে বলছেন ঈশান ভাই। উনি আমাকে চিরতরে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন। আমি খুব ভালো করে জানি, আজ উনি একবার গেলে আর সহজে ফিরে আসবেন না। উনি পালাচ্ছেন আমার কাছ থেকে। পুরো ধৈর্যের প্রতিটি বাত যেন আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তার মনে হচ্ছে কেউ তার ফুসফুস চেপে ধরেছে, দম বন্ধ হয়ে আসছে। সে দুহাতে নিজের কপাল টিপে ধরে আকাশের দিকে তাকিয়ে কয়েকটা দীর্ঘ আর তপ্ত শ্বাস নিল। নিজেকে চরমভাবে সংযত করার এক ব্যর্থ চেষ্টা করে সে পুনরায় হৃদির দিকে তাকালো। এবার তার গলার স্বর অস্বাভাবিক রকমের শান্ত, কিন্তু সেই শান্তির পেছনে এক ভয়ঙ্কর ঝড় লুকিয়ে আছে। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, রিদি, শেষবারের মতো বলছি, পাগলামি করিস না, বাড়ি যা। হৃদি স্থির দৃষ্টিতে শুভ্র চোখের দিকে তাকিয়ে থাকলো। তার কণ্ঠে কোনো কম্পন নেই, বরং এক অদ্ভুত জেদ খেলা করছে। সে অটল স্বরে বলল, বাড়ি গেলে আপনাকেই নিয়ে যাব, চলেন। যেতে হবে না। এত টাকা কামিয়ে কি করবেন? যে টাকা আপনাদের আছে তাতে আপনার, আমার আর মামা মামির 7 জনম অনায়াসে চলে যাবে। তবু মনে হবে না যে অর্ধেক শেষ হয়েছে। শুভ্রের ভেতরে সেই দাউ দাউ করে জ্বলতে থাকা রাগটা আর নিয়ন্ত্রণে থাকলো না। সে ক্ষিপ্ত হয়ে রীতির দিকে তেড়ে গেল এবং তাকে থাপ্পড় মারার জন্য হাত উঠালো। কিন্তু মাঝপথেই তার হাতটা বাতাসের মধ্যে স্থির হয়ে গেল। এক অসহ্য যন্ত্রণায় শুভ্র হাতটা সেখানেই মুঠে হয়ে কাঁপতে লাগলো। সে পারছে না এই মায়াবী মুখটার উপর নিজের কঠোর হাত চালাতে। সে কিছুতেই পারছে না। হৃদি ভয়ের বদলে এক পৈশাসিক তৃপ্তি নিয়ে হেসে ফেলল। তার সে ছেনার হাসিতে বিষাদের ছায়া স্পষ্ট। সে শুভ্রর ওই থেমে যাওয়া মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকিয়ে বলল, থামলেন কেন? মারেন, একটা নয় 1000টা মারেন, দরকার পড়লে মেরেই ফেলেন। তবু আমি এখান থেকে একদম এক কদমও নড়ব না। আপনার এই মার খাওয়াটাও আমার কাছে আপনার ছেড়ে যাওয়ার চেয়ে অনেক বেশি সম্মানের। পুরো শেষ হয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে বুকের ভেতরটা কেউ ধারালো কোনো অস্ত্র দিয়ে অনবরত খুঁচিয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে আর কিছুক্ষণ এভাবে থাকলে তার সমস্ত কাঠিন্য ধূলিসাৎ হয়ে যাবে। সে হয়তো এই রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়বে। শুভ্র আর কথা বাড়াতে চাইল না। সে জানে এই মায়ার বাঁধন কাটাতে হলে তাকেই নিষ্ঠুর হতে হবে। শুভ্র নিঃশব্দে গাড়ির দরজা খুলে ভেতরে উঠতে নিল, কিন্তু ঠিক তখনই তার পিঠের দিক থেকে শার্টে একটা টান পড়ল। সে ঘাড় বাঁকিয়ে দেখল হৃদি তার শার্টের কাপড়টা মুচড়ে ধরে আছে। হৃদি ধরা গলায় ডুকরে কেঁদে উঠে বলল, আমাকে ছেড়ে যাবেন না শুভ্র ভাই, বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। শুভ্র মুহূর্তের মধ্যে চোখ সরিয়ে নিল। তার হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। হৃদি আজ তাকে পাগল করে ফেলবে, একদম পাগল বানিয়ে ফেলবে, নিশ্চিতভাবে উন্মাদ বানিয়ে ছাড়বে। শুভ্র কপাল বেয়ে নোনা ঘাম গড়িয়ে পড়ছে। সে গাড়ির জানালার কাচের ওপর কপাল ঠেকে চোখ বুজে রইল। তার কণ্ঠস্বর এখন এতটাই ভাঙা যে মনে হচ্ছে ভেতর থেকে কেউ আর্তনাদ করছে। সে ঈশানের উদ্দেশ্যে বলল, ঈশান, আই জাস্ট কান্ট ডু দিস এনিমোর। আমি আর পারছি না ঈশান, প্লিজ কিছু একটা করো, ওকে এখান থেকে সরাও। জাস্ট গেট হার অ্যাওয়ে ফ্রম মি। ঈশান হৃদের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে এখন চরম অস্থিরতা। সে হৃদির শার্ট আঁকড়ে ধরা হাতটার উপর নিজের হাত রেখে শান্ত গলায় বলল, দিদি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। বস তোমাকে ছেড়ে একদম হারিয়ে যাচ্ছে না, সে ঠিক চলে আসবে। আমি প্রমিস করছি দিদি, যদি বস সময় মতো ফিরে না আসে তবে আমি নিজে তোমাকে বসের কাছে পাঠিয়ে দেব। জাস্ট ট্রাস্ট টু মি ওয়ান টাইম। হৃদি তবুও শুভ্রের শার্ট ছাড়ল না। তার অবচেতন মন বারবার বলছে, আজ এই হাত ফসকে গেলে এই পুরুষটি চিরতরে অন্য দিগন্তে মিলিয়ে যাবে। এক সময় ঈশান নিরুপায় হয়ে এক সময় হৃদির হাতের মুঠি থেকে শুভ্র শ্বাস ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। মাঝ রাস্তায় শুরু হলো এক অদ্ভুত ধস্তাধস্তি। শুভ্র এতক্ষণ পাথরের মতো জানালার কাচের ওপর কপাল ঠেকিয়েছিল, কিন্তু হুট করে সে প্রচন্ড ক্ষিপ্ততায় ঘুরে দাঁড়ালো। তার চোখ দুটো এখন টকটকে লাল। সে সরাসরি হৃদির কবজি চেপে ধরে আর্তনাদ করে বলে উঠল,
ওকে ফাইন, যাব না আমি। আই অ্যাম নট গোয়িং এনিহোয়ার। চল আজ তোর সাথে বাসর করব, দুইটা বাচ্চা দিয়ে তারপর যাব। তখন তুই ঘরে বসে বাচ্চা সামলাবি, আর আমি বিদেশে গিয়ে ফুল এনজয় করব। চল, আজ আর কুয়েতে যাওয়া হবে না। বলে শুভ্র হৃদিকে এক প্রকার হ্যাঁচকা টানে রাস্তা দিয়ে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। ঈশান একদম স্নায়ু হয়ে রাস্তায় দাঁড়িয়ে রইল। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। বস কি আসলে ফ্ল্যাট মিস করে ফিরে যাচ্ছে? আর শেষ কি বলল? বাসর করবে? এই কঠোর বস আবার বাসর করার রোমান্টিকতাও জানে নাকি? এদিকে দিদি মনে মনে খুশিতে আত্মহারা। সে ভেবে নিল শুভ্র সত্যি হয়তো যাবে না। শুভ্র রাগ উঠেছে ঠিকই, কিন্তু সে তো বাড়িতে ফিরে যাচ্ছে। বাড়ির গেটের একদম কাছাকাছি আসার পর শুভ্র হঠাৎ থেমে গেল। তার দৃষ্টি এখন অস্বাভাবিক স্থির। সে হৃদির চোখের দিকে তাকিয়ে বলল, তুই কি জানি বলছিলি হৃদি? ইউ ওয়ান্ট মি টু ফরগেট ইউ, তাই না? তুই আমার কাছে মাপ চাস? দিদি হন্তদন্ত হয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। শুভ্র ঠোঁটের কোণে এক রহস্যময় আর শীতল হাসি ফুটে উঠল। সে পুনরায় বলল, ঠিক আছে যা, তোকে আমি মাফ করে দিব। তবে আই হ্যাভ আ কন্ডিশন। একটা শর্তে তোকে ক্ষমা করব। হৃদি এক মুহূর্ত না ভেবেই বলল, কি শর্ত? আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি শুভ্র ভাই, শুধু বলেন আপনি কি চান। শুভ্র তার হাত দুটো পকেটে পুরে নিল। এক পৈশাচিক নির্দয়তা নিয়ে সে হৃদির দিকে তাকিয়ে বলল, এখানে আমার সামনে দাঁড়িয়ে 20 বার কান ধরে উঠবাস কর, এখনই করবি। ইফ ইউ ডু দিস, তবে আমি তোকে মাফ করব, না হলে কোনোদিনও তোর মুখ আমি দেখব না। হৃদি অবিশ্বাসের চোখে শুভ্র দিকে তাকালো। তার কণ্ঠে এক বুক-আশা আর বুকচাপা কান্নার দোলা পাকিয়ে আছে। সে ধরা গলায় শুধালো, সত্যি? আমি যদি উঠবাস করি তাহলে আপনি আমাকে মাফ করবেন? আমাকে ছেড়ে যাবেন না তো শুভ্র ভাই? প্রমিস মি? শুভ্র পকেটে দুহাত গুজে একদম পাথরের মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। সে শীতল গলায় আদেশের সুরে বলল, না, জাস্ট ডু ইট। তুই আগে উঠবস কর। হৃদিক কাল বিলম্ব না করে সাথে সাথে কান ধরে উঠবস করতে শুরু করলো। তার মনে হলো এই সামান্য শাস্তির বিনিময়ে যদি সে শুভ্র ক্ষমা আর সান্নিধ্য পায়, তবে সে 1000 বার এটা করতে রাজি। শুভ্র নিলপ্ত মুখে সংখ্যা গুনতে লাগলো। 1, 2, 3, 4, 5। 5 পর্যন্ত গোনার পরে শুভ্র অত্যন্ত সুকৌশলে হৃদির অজান্তে পা টিপে টিপে পেছাতে শুরু করলো। হৃদি তখন নিজের অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার নেশায় মত্ত। সে বুঝতেই পারছে না তার পরম নির্ভরতায় মানুষটি তার সাথে এক নিষ্ঠুর খেলায় মেতেছে। শুভ্র সংখ্যা গুণে যাচ্ছে আর হৃদি থেকে দূরত্ব বাড়াচ্ছে। হৃদি যখন ঠিক 15 নম্বরে উঠবসটি দিতে যাবে, ঠিক তখন শুভ্র আচমকা ঘুরে এক দৌড় দিল। হৃদির হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থমকে গেল। সে যেন নড়ার শক্তিটুকুও পেল না। সে হাঁ করে তাকিয়ে দেখল শুভ্র বিদ্যুৎ গতিতে দৌড়ে গিয়ে এক লাফে গাড়িতে উঠে পড়ল। শুভ্র সেই নেশা চোখের জায়গায় এখন এক তীব্র জেদ। সে গাড়িতে বসে ঈশানের উদ্দেশ্যে চিৎকার করে বলল, ঈশান, গেট ইন ফাস্ট, স্টার্ট দাও। হন্তদন্ত হয়ে গাড়িতে উঠতেই শুভ্র নিজের স্টিয়ারিং দখল করে নিল। সে এক্সিলারেটর সজোরে চাপ দিল। গাড়িটা এক বিকট শব্দ করে মাটির রাস্তা থেকে ধুলো উড়িয়ে তীরের মতো ছুটে বেরিয়ে গেল। শুভ্র গাড়ি চালানোর ধরন দেখে ঈশান ভয়ে সিটিয়ে গেল। গাড়িটা এখন যেন বাতাসের সাথে পাল্লা দিয়ে উঠছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, বস প্লিজ স্লো ডাউন, বস আস্তে। এদিকে হৃদি যখন বুঝতে পারলো গাড়িটি সত্যি তাকে ফেলে চলে যাচ্ছে, সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। এক রাশ হাহাকার আর আর্তনাদ নিয়ে সে পাগলের মতো গাড়িটির পিছু পিছু দৌড়ে শুরু করলো। সে চিৎকার করে ডাকতে চাইলো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার মনে হলো কেউ তার জ্যান্ত কলিজাটা শরীর থেকে ছিঁড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। হৃদি কতটুকুই বা দৌড়াতে পারত। মুহূর্তের মধ্যে গাড়িটি তার ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। ভোরের এই কুয়াশাচ্ছন্ন অন্ধকারে গাড়িটি একসময় বিন্দুতে পরিণত হয়ে মিলিয়ে গেল। চারপাশটা হঠাৎ করে বড্ড বেশি নিস্তব্ধ হয়ে এলো। হৃদি আর নিজেকে সামলাতে পারল না। তার সমস্ত শক্তি যেন এক নিমিষে নিঃশেষ হয়ে গেল। সে মাঝ রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। তার সেই বুক ফাটা আর্তনাদ ভোরের আকাশ বাতাসকে ভারী করে তুলল।
এই রাস্তা ধুলোবালির ওপর এক জীবন্ত লাশের মতো বসে রইল। তার চোখ দুটো স্থির হয়ে আছে সেই শূন্য রাস্তার দিকে, যেখান দিয়ে একটু আগে তার পৃথিবীটা তাকে ফেলে ধুলো উড়িয়ে পালিয়ে গেছে। সে অস্পষ্ট স্বরে ভাঙা গলায় শূন্যের উদ্দেশ্যে বলে উঠল, বাচ্চা সেজে রাস্তার পথ আটকালাম, আর আপনি চকলেটের লোভ দেখিয়ে মাঝ রাস্তায় আমাকে একা ফেলে চলে গেলেন। শুভ্র ভাই, এত বড় নিষ্ঠুরতা আপনি কিভাবে পারলেন? অঝরে ঝরতে থাকা চোখের জলগুলি এখন গালের ওপর শুকিয়ে লবণের রেখা তৈরি করেছে। দীর্ঘক্ষণ একাকী সেই জনমানবহীন পথে কান্নাকাটি করার পর অবশ শরীরটা টেনে হিঁচড়ে হৃদির বাড়ির ভিতরে ঢুকলো। উঠোনে তখন থমথমে পরিবেশ। বাড়ির সবাই যেন এক সারিতে দাঁড়িয়ে তার জন্যই অপেক্ষা করছিল। হৃদিকে দেখা মাত্র ইকবাল হোসেন দ্রুত পায়ে এগিয়ে এলেন। তার চোখে মুখে উৎকণ্ঠা আর চাপা ক্রোধের সম্মিশ্রণ। তিনি গর্জে উঠে বললেন, কোথায় গিয়েছিলি এত রাতে তুই? হৃদি কোনো উত্তর দিল না। সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি এখন হাড়হিম করা শূন্য। মনে হচ্ছে সে এই পৃথিবীতে নেই, অন্য কোনো এক অন্ধকার জগতে হারিয়ে গেছে। হৃদির এই নির্বিকার থাকা দেখে এবার রাবেয়া হোসেন কড়া গলায় এগিয়ে গেলেন। তিনি হৃদির দু কাজ শক্ত করে ধরে সজোরে ঝাঁকিয়ে উঠলেন, শুনতে পাসনি তোর আব্বু কি বলছে? মুখ খোল। কোথায় গিয়েছিলি এই নিশুতি রাতে? রাবেয়া হোসেন কণ্ঠস্বর উঠানি নিস্তব্ধতা চিরে যেন এক চিলতে আগুনের মতো ঝরল। হৃদি তবুও নড়ল না। তার সমস্ত অস্তিত্ব তখন কেবল একজোড়া হেডলাইনের আলো আর একটা কর্কশ ইঞ্জিনের শব্দের মধ্যে আটকে আছে। মাহবুব চৌধুরী ধীর পায়ে এগিয়ে এসে চারপাশে থমথমে পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য তিনি শান্ত অথচ গম্ভীর গলায় বললেন, আহ থাম, এখন অনেক রাত হয়েছে। এভাবে চিল্লাচিল্লি করে গ্রামের মানুষ নানা কথা বের করবে। কোথায় গিয়েছিল না গিয়েছিল সব প্রশ্ন সকালেই করিস, এখন আর সিনক্রিয়েট করিস না। মাহবুব চৌধুরীর কথায় রাবেয়া হোসেন আর কথা বাড়ালেন না, তবে তার চোখে মুখে থেকে ক্ষোভ কমল না। ইকবাল হোসেন হৃদির দিকে এক বিষাক্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কঠিন গলায় বললেন, রুমে যা, তোর ভাবসাব আমি দুদিন ধরে দেখছি হৃদি। যদি উল্টাপাল্টা কিছু শুনি তবে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউই হবে না, মাথায় রাখিস কথাটা। বলে ইকবাল হোসেন গটগট করে নিজের রুমে চলে গেলেন। তার দেখা দেখি বাড়ির সবাই একে একে অন্ধকারের মাঝে বিলীন হয়ে গেল। উঠোনটা মুহূর্তে জনশূন্য হয়ে পড়ল। হৃদি যেন এক যান্ত্রিক পুতুল, পা টেনে টেনে সে নিজের রুমে এসে ঢুকলো। রুমে হালকা নীলবাতি জ্বলছে। শুভ্র তখন সব দুশ্চিন্তার ঊর্ধ্বে থেকে অঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। হৃদি আলগোছে বিছানার এক কোণে গিয়ে বসলো। চারপাশে দেওয়ালগুলো যেন তাকে গিলে খেতে আসছে। মস্তিষ্কের ভেতর কেবল একটা কথায় হাতুড়ির পেটা করছে, শুভ্র কি তবে সত্যি চলে গেল? সে কি আদৌ তাড়াতাড়ি ফিরে আসবে, নাকি এই বিচ্ছেদটাই ছিল তার শেষ চাল? ভাবতে হৃদির বুকটা দুমড়ে মুচড়ে গেল। সে নিজের মুখটা হাঁটুতে গুঁজল। কোনো শব্দ ছাড়াই তার শরীরটা বারবার কেঁপে উঠতে লাগলো। নিস্তব্ধ ঘরে কেবল তার ফুঁপিয়ে ওঠার শব্দটুকু দেওয়ালে আছড়ে পড়তে লাগলো। কেটে গেছে দীর্ঘ 2টি দিন। এই 48 ঘন্টা একটিবারের জন্য শুভ্র কোনো হদিশ মেলেনি। সোহান চৌধুরী কয়েকবার কল দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওপাশ থেকে সে যান্ত্রিক কণ্ঠস্বর, ফোনটি বন্ধ আছে। তিনি আর কথা বাড়াননি। শুভ্রের এই পুরনো অভ্যাসটা তার জানা। সে সীমানা পেরোলে দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে ভালোবাসে। নিজের এই একাকিত্বে কেউ বাগড়া দিক, সেটা সে একদমই সহায় নয়। কিন্তু এই 2 দিন হৃদির জন্য যেন এক একটা অনন্তকালের সমান। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে শুভ্র অবয়বটা তাকে তাড়া করে বেড়ায়। এক মুহূর্তের জন্য হলেও তার গলার স্বর শোনার জন্য ভেতরটা হাহাকার করে ওঠে। ঠিকমতো খাওয়া নেই, কারোর সাথে দুটো কথা বলা নেই, সারাক্ষণ কেবল নির্বীজের মতো এক জায়গায় বসে থাকা। হৃদির এই ভুতুড়ে পরিবর্তন বাড়ির সবার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যে মেয়েটা 2 দিন আগেও বাড়ি মাতিয়ে রাখত, সে হঠাৎ কোন জাদুমন্ত্রে জ্যান্ত লাশ হয়ে গেল তা কারো মাথায় ধরছে না। দুপুরবেলা তপ্ত রোদ জানালা গলে মেঝেতে আছড়ে পড়ছে। হৃদির গলাটা তেষ্টায় ফেটে যাচ্ছে। তাই এক প্রকার বাধ্য হয়ে সে ড্রয়িং রুমে এলো পানির খোঁজে। টেবিল থেকে এক গিলাস পানি নিয়ে পানি খেয়ে যখনই সে ফিরে যেতে নিবে, ঠিক তখনই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সায়রা চৌধুরী। হৃদিকে দেখা মাত্র তিনি তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, দাঁড়া হৃদি।
রিদি থমকে গেল, কিন্তু সে কোনো শব্দ করলো না। যান্ত্রিক পুতুলের মতো সায় দাঁড়িয়ে রইল। সায়রা চৌধুরী চারপাশটা একবার শব্দবর্ণে দেখে নিলেন। তারপর রিদির হাতটা এক প্রকার হেঁচকা টানে ধরে নিজের রুমে নিয়ে এলেন। বিছানায় বসিয়ে শক্ত করে রিদির কাঁধ চেপে ধরলেন তিনি। তার চোখে মুখে অনেক প্রশ্ন জমা হয়ে আছে। কি হয়েছে তোর শুনি? খাস না, কথা বলিস না, সারাক্ষণ একভাবে চুপচাপ থাকিস, সমস্যাটা কি তোর? রিদি কোনো উত্তর দিল না। সে মাথা নিচে করে নিজের আঙুল খুঁড়তে লাগলো। এই মুহূর্তে নিজের মনের ক্ষতগুলো নিয়ে কথা বলা মানেই নিজেকে আরও বেশি দুর্বল করে ফেলা। কিন্তু সায়রা চৌধুরী ছাড়ারও পাত্রী নন। তিনি রিদি থুতনি ধরে মুখটা উঁচিয়ে ধরলেন। তার দৃষ্টি এখন হাড়হিম করা, স্থির। কি হলো, কথা বলছিস না কেন? আমাকে বল, কি হয়েছে তোর? দিদি তবুও কিছু বলল না। সে একদম পাথরের মূর্তির মতো সায়রা চৌধুরীর সামনে বসে রইল। তার এই অস্বাভাবিক নীরবতা সায়রা চৌধুরীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে খুব নিচু স্বরে, এক প্রকার নিশ্চিত হয়েই শুধালেন, শুভ্র যেন মন খারাপ লাগছে? ঠিক এই একটা বাক্যই যেন কাজ করলো জাদুর মতো। এতক্ষণে জমে থাকা পাথরটা মুহূর্তেই গলতে শুরু করলো। হৃদি যেন এক জ্যান্ত লাশ থেকে তার জীবন ফিরে পেল। সে কোনো কিছু না ভেবে সায়রা চৌধুরী কোমর জড়িয়ে ধরে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। তার সেই কান্নায় ছিল গত দুদিনের জমাটবদ্ধ হাহাকার। সায়রা চৌধুরী যা বোঝার বুঝে গেলেন। তার মাতৃত্বের টান আজ এই অবুঝ মেয়েটার কান্নায় সায় দিল। তিনি হৃদির মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার গলায় বললেন, কাঁদিস না রে মা, এর জন্য কেউ এভাবে মন খারাপ করে? ও কি আর চিরদিনের জন্য চলে গেছে নাকি? এই তো মাত্র কিছুদিনের ব্যাপার, তারপর দেখবি ঠিকই তোর সামনে এসে দাঁড়িয়েছে। হৃদি ডুকরে কেঁদে উঠে ঝাপসা গলায় বলল, আমি একটু ভালো নেই মামি, খুব মনে পড়ছে তোমার ছেলেকে। আই জাস্ট ওয়ান্ট টু টক টু হিম। একটু কথা বলতে ইচ্ছে করছে। প্লিজ মামি, কোনোভাবে একটু কথা বলিয়ে দেবে ওনার সাথে? সায়রা চৌধুরী অসহায় বোধ করলেন। তিনি হৃদির চোখে জল মুছে দিয়ে ধরা গলায় বললেন, তুই তো জানিস মা, আমার ছেলেটা একটু অদ্ভুত। বাইরে গেলে ও যেন নিজেকে কোনো এক অজানা দুনিয়ায় লুকিয়ে ফেলে। একা সময় কাটাতে, কারোর সাথে কথা বলবে বা বলেই তো নিজের সব ফোন বন্ধ করে রাখে। তুই কাঁদিস না মা, ফিরে আসুক, তখন দেখবি আমি ওকে অনেক বকা দেব। সায়রা চৌধুরী কোমরে মাথা ঘষে পাগলের মতো মাথা নাড়ল। তার বুকের ভেতরটা যেন অগ্নিগিরির মতো জ্বলছে। সে আর্তনাদ করে বলল, পারছি না মাম্মি, আমি আর পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে আমার। আই ফিল লাইক আই অ্যাম এ চোকিং। দম বন্ধ হয়ে আসছে আমার। কিচ্ছু ভালো লাগছে না মাম্মি, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। সায়রা চৌধুরী নির্বাক হয়ে হৃদির মাথায় হাত বুলাতে থাকলেন। তার নিজের পেটে ছেলেকেও তিনি মাঝে মাঝে চিনে উঠতে পারেন না। শুভ যেন এক অগাধ রহস্যের আধার। হৃদি তখন কান্নায় ভেঙে পড়ছে। তার নোনা জলে সায়রা চৌধুরীর শাড়ির আঁচল ভিজে একাকার। হৃদি ধরা গলায় আবার বলে উঠল, মামি, তোমার ছেলে তো পাষাণ কেন? আমার জন্য কি তোমার ছেলের এক ফোঁটা মায়া হয় না? মায়াহীন মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকে কিভাবে মামি? ওনার কি একবারও আমার কথা মনে পড়ে না যে আমি ওখানে ওনার জন্য মরে যাচ্ছি? সায়রা চৌধুরী বিষাদ মাখায় এক টুকরো মুচকি হাসলেন। এই বোকা মেয়েটা যদি জানতো ওই পাষাণ ছেলেটা আড়ালে হৃদির জন্য কতটা পাগল, ছেলেটা আড়ালে হৃদির জন্য কতটা দগ্ধ হয়, ছেলেটা যে অবুঝ মেয়েটাকে কতটা পাগলের মতো ভালোবাসে, তা মা হিসাবে তিনি ঠিকই আঁচ করতে পারেন। তিনি হৃদির চোখে জল মুছে দিয়ে পরম মমতায় বললেন, শান্ত হ রে মা, মা তো কয়েকটা দিন দেখিস, এবার ও যখন ফিরে আসবে তখন আর কোনো দেরি করব না, একদম ঘটা করে তোকে বউ বানিয়ে ঘরে তুলে নেব। তারপর আর ও তোকে ছেড়ে কোথাও কোথাও যেতে পারবে না। সায়রা চৌধুরী পরম মমতা হৃদিকে সান্ত্বনা দিতে থাকলেন। হৃদির কান্নার বেগটা তখন একটু কমে এসেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘরের দরজার কোনো একটা ভারী জিনিস পড়ার কর্কশ শব্দ হলো। নিস্তব্ধ দুপুর সেই অনাকাঙ্ক্ষিত শব্দে সায়রা চৌধুরী আর হৃদি দুজনেই তীব্রভাবে চমকে দরজার দিকে তাকালেন। দরজার দিকে তাকাতেই সায়রা চৌধুরীর চোখ দুটো বিস্ময়ে আর আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। তার কপালে মুহূর্তে ভয়ের রেখা ফুটে উঠল। অন্যদিকে হৃদি ভয়ে রীতিমতো কুঁকড়ে গেল। তার বুকে ধকপকানি বেড়ে গেল। সে বড় বড় ঢোক গিলতে লাগলো।
কেটে গেছে গুনে গুনে 8 মাস। এই 8 মাসে বদলে গেছে অনেক কিছু, পিছনে ফেলে রেখে গেছে হাজারো অতীত, হাজারো কারো কষ্টের কান্না। বদলে গেছে মানুষ, পরিবর্তন হয়েছে মানুষের স্বভাব আর বেঁচে থাকার ধরন। সময় কারো জন্য থমকে থাকে না, জীবন ঠিকই তার নিজস্ব গতিতে এগিয়ে চলে। শুধু মাঝপথে কিছু মায়া আর স্মৃতি হৃৎপিণ্ড দেওয়ালে ক্ষত হয়ে জমে থাকে। জীবন ঠিকই তার নিজস্ব গতিতে এগিয়ে চলে, শুধু মাঝপথে কিছু মায়া আর স্মৃতি হৃৎপিণ্ডের দেওয়ালে ক্ষত হয়ে জমে থাকে। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুর দেশ কুয়েত। এখানকার আকাশটা যেন বাংলার আকাশের মতো মায়াবী নয়, বরং এক বিশাল ধূসর ক্যানভাসের মতো স্থির। মাথার ওপর গনগনে সূর্যটা মরুভূমির বুক চিরে আগুনের হালকা ঢেলে দিচ্ছে। চারদিকে ধু ধু বালিরশি, আর তার মাঝেই মাথা তুলে দাঁড়িয়ে আছে আধুনিক স্থাপনের সব আকাশচুম্বী অট্টালিকা। এখানে রাস্তার দুপাশে সারি সারি পাম গাছ আর মরুভূমির তপ্ত বাতাস এক অদ্ভুত রক্ষতা তৈরি করে রেখেছে। শহরের এক পাশে নীল প্যারোস উপসাগর, মরুভূমির আগুনের পাশে এই সমুদ্রটা যেন এক টুকরো প্রশান্তি। সাগরের নীল জলরশ্মি তীরের পাথুরে দেওয়ালে আশ্রে পড়ছে অনিবরত। এখানকার সমুদ্রের ঢেউগুলো খুব একটা উত্তাল নয়, তবে এক গভীর গম্ভীরতা আছে তার অন্তরে। তীরের ম্যারিনাগুলোতে বিলাসবহুল সব ইয়ট নোরট করা, আর সমুদ্রের নোনা বাতাস মরুভূমির উষ্ণতার সাথে মিশে এক অদ্ভুত আবহাওয়া তৈরি করেছে। বিকেলের পড়ন্ত রোদ যখন প্যারিস উপসাগরের উপর আছড়ে পড়ে, তখন মনে হয় সাগরের বুকে কেউ হাজার হাজার হীরা ছাড়িয়ে দিয়েছে। সমুদ্রের এই বিশালতা আর মরুভূমির এই নিঃসঙ্গতা যেন একে অপরের পরিপূরক, ঠিক যেমন কারো বুকের ভেতরটা হাহাকারে পুড়তে থাকা মরুভূমি, আর চোখের কোণে জমে থাকা জলটুকু সেই দিগন্তজোড়া নীল সমুদ্র। প্যারিস উপসাগরের নীল জলরশ্মি আজ যেন শুভ্রর পায়ের তলায় এসে আছড়ে পড়ছে। সমুদ্রের নোনা জলরাশি হাঁটু মাটি পানিতে দুহাত পকেটে ঢুকে একাকে দাঁড়িয়ে আছে সে। পরনে ধবধবে সাদা রঙের দামি টি শার্ট আর সাদা প্যান্ট, চোখে ডার্ক সানগ্লাস। সমুদ্রের অবাধ্য ঢেউগুলো বারবার ওর হাঁটু ভিজিয়ে দিচ্ছে, কিন্তু শুভ্রর সেদিকে খেয়াল নেই। ওর স্থির দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে দিগন্তজোড়া সেই জলরাশির ওপর। ডার্ক সানগ্লাসের আড়ালে থাকা চোখ দুটো আজ ভীষণ তৃষ্ণার্ত, যা এই বিশাল নীল সমুদ্রের সাথে কোনো এক অজানার বিলাপ করে চলছে। গুনে গুনে 8টা মাস। এই দীর্ঘ সময়ে শুভ্র না গেছে নিজের দেশে, না নিয়েছে নিজের রক্তের সম্পর্কের কারো খোঁজ। নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে রাখার এক অদ্ভুত খেলায় মেতেছিল সে, যে তার অভিমানের বশবর্তী হয়ে পাষাণের মতো নিজের ফোনটাও বন্ধ করে রেখেছে। ব্যবহার করছে নতুন এক বিদেশি সিম। কিন্তু এই একাকিত্ব কতদিন? ফিরতে তো তাকে হবেই। এই সুদূর বাংলাতেই তো মিশে আছে তার প্রাণ। প্রাণহীন দেহ নিয়ে হয়তো জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকা যায়, কিন্তু জীবন কাটানো যায় না। শুভ্র যেন এই কটা দিন এক নির্জীব অস্তিত্ব হয়েছিল। না হেসেছে মন খুলে, না কেঁদেছে বুক ফেটে, শুধু একটু একাকিত্বের জন্য নিজের মনটাকে পাথরের মতো শক্ত করে আগলে রেখেছিল। সমুদ্র নীল জলরাশি আজ উৎসবে মেতেছে। শত শত মানুষ স্নান করছে, কেউ বা ঢেউয়ের উপর শরীর ভাসিয়ে দিয়ে শুয়ে আছে। বালুচরে পর্যটকের ভিড়, সবাই যার যার নিজস্ব অনুভূতিতে ব্যস্ত। কারো মুখে হাসি, কারো চোখে বিস্ময়। ঠিক এই রঙিন ভিড়ের মাঝে শুভ্র এক ধূসর নিঃসঙ্গ দ্বীপের মতো দাঁড়িয়ে। হঠাৎ শুভ্রের কাঁধে একটা হাতের স্পর্শ, ভাবনা সুতো ছিঁড়ে গেল মুহূর্তেই। শুভ্র ধীরগতিতে ঘাড় ঘুরিয়ে দেখল হিয়াদ দাঁড়িয়ে আছে। কুয়েত আসার পরে এই হিয়াদের সাথে পরিচয় হয়েছে ওর। হিয়াদও বাংলাদেশের জীবিকার তাগিদে এই প্রবাসে পড়ে আছে। হিয়াদ হাসি মুখে শুভ্রের দিকে তাকিয়ে বলল, চুপচাপ এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে পানিতে নামবে চলো, একটু গা ভেজাই। শুভ্র পুনরায় সামনের দিকে সেই অতল জলরাশির দিকে তাকালো, খুব নিষ্প্রিয় কণ্ঠে জবাব দিল, ইচ্ছে করছে না। হিয়া একটু অবাক হলো, শুভ্রর চেহারা গম্ভীর দিকে তাকিয়ে শুধালো, কি ব্যাপার, মন খারাপ? শুভ্র ঠোঁটের কোণে এক চিলতে স্নান হাসি ফুটে উঠল, শীতল গলায় বলল, না। তাহলে? শুভ্র একটা দীর্ঘশ্বাস ছাড়ল, সমুদ্রের তপ্ত বাতাসের সাথে সেই দীর্ঘশ্বাস মিশিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, ভীষণ মনে পড়েছে হিয়াদ, ভীষণ মনে পড়েছে। হিয়াদ শুভ্রের কাঁধের উপর হাতে ভর বাড়িয়ে দিল, সামনে বয়ে চলা অন্তহীন জলরাশির দিকে অপলক তাকিয়ে থেকে গভীর গলায় বলল, তুমি বলা বড্ড জেদি। ইউ আর সো এস্টবর্ন শুভ্র। মিসও করবা আবার ফিরেও যাবা না, এ কেমন স্বভাব তোমার?
শুভ্র কোনো উত্তর দিল না। তার নীরবতা যেন সমুদ্রের গর্জনের চেয়েও বেশি ভারী। হিয়াত পুনরায় শুধালো, বেশি মনে পড়েছে? শুভ্র এবার নোনা বাতাসের সাথে নিজের দীর্ঘশ্বাসটুকু মিশিয়ে দিয়ে নিচু স্বরে বলল, প্রকাশ করার মতো না। হিয়াত এবার শুভ্র দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো, একটু জোর দিয়েই বলল, তাহলে ফোনটা খোলো না ভাই, অন্তত কথা তো বলো। শুভ্র চোখে তখনও সে তপ্ত চাহনি। সে শান্ত গলায় জবাব দিল, খুলবো। হিয়াত এবার কিছুটা অবাক হয়েই বলল, আরে কি বলো, খুলে রাখো। যদি সে ফোন দেয় একবার ভাবো, সে তো মানুষটার কথা, সে হয়তো ওপারে তোমার একটা ফোনের অপেক্ষায় দিন গুনছে। শুভ্র ঠোঁটে এক বিষাদমাখা তাচ্ছিল্য হাসি ফুটে উঠল। সে ধরা গলায় বলল, আমাকে সে ফোন দেবে না। শি ইজ অ্যাফ্রেড অফ মি। সে আমায় বড্ড ভয় পায়। হিয়াত এবার শুভ্রের বাহুতে একটা ঝাঁকুনি দিয়ে বলল, তুমি খুলে রাখো। আর কতদিন এভাবে নিজেকে খাঁচায় বন্ধ রাখবে? অতিরিক্ত কোনো কিছু ভালো না শুভ্র, জানো তো। এক্সেস অফ এনিথিং ইজ ব্যান্ড। ফোনটা অন করো। শুভ্র একটা তপ্ত দীর্ঘশ্বাস পেল। পকেট থেকে একটা ফোনটা বের করলো সে। কোনো কিছু না ভেবে পাওয়ার বাটন চেপে ফোনটা অফ করলো। স্ক্রিনের দিকে না তাকিয়ে দ্রুত পকেটে ঢুকিয়ে ফেললো। 8 মাস পর ফোনের সেই চেনা ভাইব্রেশনটা যেন শুভ্রের হৃৎপিণ্ড গিয়ে আঘাত করলো। হিয়াত এবার শুভ্রের পিঠ চাপড়ে চনমনে গলায় বলল, ব্যাস এই তো, চলো এবার ক্লাবে যাই গান গাইতে। কাউকে খুব বেশি মনে পড়লে জোরে জোরে গান গাইতে হয়, এতে মনটা ফ্রেশ লাগে। মিউজিক হিলস এভরিথিং। চলো যাই। পুরো ক্লাবে যেতে চাইলো না, কিন্তু হিয়াত এক প্রকার জোর করে ওকে টেনে নিয়ে আসলো। কুয়েতের এই অভিজাত ক্লাবগুলো রাতের বেলা এক অন্যরকম মায়াবী রূপ নেয়। চারদিকে নিয়ন বাতি, কানে ভারী মিউজিকের বেস যেন ফ্লোরে প্রতিটি ইঞ্চিতে কাঁপন ধরে দিচ্ছে। ক্লাব ভর্তি মানুষের ভিড়, কেউ দামি পানীয় গ্লাসে চুমুক দিচ্ছে, আবার কেউ রিমডিং মিউজিকে গা ভাসিয়ে নাচছে। চারদিকে পারফিউম আর ধোয়া, এক নেশালো গন্ধ। হলের ঠিক মাঝখানে বিশালাকার এক মিউজিক স্টেজ, সেখান থেকে লেজার লাইটগুলো সাপের মতো আঁকাবাঁকা হয়ে সারা ঘরে খেলে বেড়াচ্ছে। হিয়াত শুভ্রের কাঁধে চাপ দিয়ে উত্তেজিত গলায় বলল, যাও উঠে গিয়ে গান গাও। আই ওয়ান্ট টু সি ইউ রক দিস স্টেজ। দেখতে চাই কেমন মঞ্চ কাঁপাও তুমি। শুভ্রের মেজাজ তখনও খিটখিটে। সে বিরক্তি নিয়ে চারপাশের হট্টগোল দেখছিল। সে শীতল গলায় জবাব দিল, ইচ্ছে করছে না, আই অ্যাম লিভিং রাইট নাও। আমি বরং চলে যাই। শুভ্র ঘুরে যেতে নিলে হিয়াত খপ করে ওর হাতটা টেনে ধরলো। এক প্রকার মিনতি করে বলল, আরে বড়ো, এইটা কোনো কথা? তুমি একবার যাও, জাস্ট একটা গান বলো। ইউ দিস মেক ইউ ফিল বেটার। জাস্ট একটা গান বলো। উই উইল মেক ইউ ফিল বেটার। দেখবে তোমার মনটা ফ্রেশ লাগবে। হিয়াত এবার আর কোনো কথা না শুনে শুভ্রকে প্রায় ধাক্কা দিয়ে স্টেজের ওপর উঠিয়ে দিল। শুভ্রের মতো সুদর্শন আর লম্বাই একজন যুবককে মঞ্চে উঠতে দেখে ক্লাবের মেয়েরা হৈ হৈ করে উঠল। চারদিক হাততালির শব্দে কান পাতার দায়। শুভ্র প্রথমে কিছুটা অপ্রস্তুত বোধ করলেও হঠাৎ ওর বুকের ভেতরে জেদ চেপে বসলো। বুকের ভেতরে জমে থাকা 8 মাসের সেই হাহাকারগুলো যেন আর চিৎকার করে বেরিয়ে আসতে চাইছে। শুভ্র পাশ থেকে একটা ইলেকট্রনিক গিটার তুলে নিল। স্পাটা কাঁধে ঝুলিয়ে নিয়ে সে একদম শান্ত হয়ে দাঁড়ালো। মাথার উপর স্পট লাইটগুলো লাল নীল হয়ে ওর চেহারা বিস্মৃত হলো। শুভ্র একটিবার লম্বা কদম দিয়ে চোখ দুটো বন্ধ করলো। পরক্ষণে গিটারের তারে আঙুল ছোঁয়ালো সে। শুভ্র এবার গিটারের রিদমে এক বিশাল বিস্ফোরণ ঘটালো। স্টেজ জুড়ে ধোয়া কুণ্ডলী আর লেজার লাইটের খেলা তখন চরমে। শুভ্র এবার সমস্ত বুক চিরে চিৎকার করে গেয়ে উঠল। শুভ্র এবার সপটে চোখ খুলল। ওর সেই নেশাতুলার বিধ্বংসী চোখের চাহনি যেন এক মরণঘাতী আকর্ষণ। গিটার বাজাতে বাজাতে ও পুরো স্টেজ জুড়ে পায়চারি করতে লাগলো। ও প্রতিটি স্টেপ ও চুলের অবিন্যস্ত ভাঁজ আর ঘামচি ললাটে দেখে ক্লাবের মেয়েরা কার্দগ্ধ উন্মাদ হয়ে গেল। কেউ ভিডিও করছে, কেউ বা সুরের তালে পাগলের মতো নাচছে। হিয়াত নিচে দাঁড়িয়ে মনের সুখে শীষ দিচ্ছে আর দুহাত তুলে নাচছে। শুভ্র আর সত্যি সত্যি মঞ্চের রাজা হয়ে রাজত্ব করছে। হি ইজ লিটারালি রকি দ্য স্টেজ। শুভ্র স্টেজের কিনারায় এসে নিচু হলো। সামনে সারিতে থাকা পাগল প্রায় দর্শকের দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি হেনে পুনরায় গেয়ে উঠল। শুভ্র এবার গিটারটা হাতের উপর ঠেকিয়ে মাথাটা পেছনে হেলিয়ে সজোরে গেয়ে উঠল, কি নাশা, আই অ্যাম রিয়ালি ক্রেজি ফর ইউ রিদি, আই জাস্ট কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইট। সে আবার চোখ বন্ধ করলো।
মানসপটে ভেসে উঠল হৃদির সেই আকুলতা, সেই শেষ বিকালের করুণ মিনতি। শুভ্র সুর এবার আরও প্রগাঢ় আর রুগ্ন হয়ে উঠল। সে গিটারের রিদমে নিজের সবটুকু ঘৃণার ভালোবাসায় মিশিয়ে দিয়ে গাইতে লাগলো। শুভ্র আবার ডান হাতটা আকাশের দিকে উঁচিয়ে গলার শেষ ছুড়িয়ে চিৎকার করে গেয়ে উঠল। গানটা শেষ হতে এক অদ্ভুত শূন্যতা ওকে গ্রাস করলো। 8 মাসের এক দীর্ঘ লড়াই যেন এই কয়েক মিনিটের গানে ওকে পুরোপুরি নিঃস্ব করে দিয়েছে। শুভ্র শরীরটা হঠাৎ ছেড়ে দিল। সে ক্লান্তি তার মানসিক দহনে মঞ্চেই মাঝখানে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল। গিটারটা তার কোলের ওপর আগলা হয়ে পড়ে রইল। পুরো ক্লাব তখন নিস্তব্ধ। কয়েক সেকেন্ড পর যেন সেখানে পরমাণু বিস্ফোরণ ঘটল। মেয়েরা চিল্লাচিল্লি করে, তাদেরতে হলরুম ফাটিয়ে ফেলেছে। কেউ কেউ স্টেজে লক্ষ্য করে হার্ট ইমোজি দেখাচ্ছে। কেউ বা পাগলের মতো শুভ্রের নামটা জেনে তার নাম ধরে চিৎকার করছে। কিন্তু শুভ্রের কানে যখন কোনো শব্দ পৌঁছাচ্ছে না, তার কানে তখন হৃদির সেই অস্পষ্ট স্বরে বলা শেষ কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। অনেকক্ষণ পর শুভ্র উঠে দাঁড়ালো। স্টেজ থেকে নামার আগে এক ঝাঁক বিদেশি তরুণ শুভ্রকে ঘিরে ধরলো। ওদের চোখে মুখে তখন উন্মাদনা। মনে হচ্ছে এইমাত্র মঞ্চ থেকে কোনো গ্রিক গড নেমে এসেছে। সবার হাতে দামি স্মার্টফোন, ফ্ল্যাশলাইটের ঝলকানিতে শুভ্রর চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্থা। কিন্তু তার চেহারা কোনো হেলদোল নেই। সে এই জগতের বাইরে কেউ।